বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই ঐতিহাসিক ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণের উপর আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই। জাতীয় নেতাদের প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি, বাংলার মানুষের আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছে এবং করোনা ভাইরাস যারা জীবন চায় তাদেরকে আমি স্মরণ করি। ৭৫ 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ যারা ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণ করেছে তাদেরকে আমি স্মরণ করি। যে কোনো অর্জনের পিছনে আমাদের বাঙালিদের অনেক আত্মত্যাগ রয়েছে। পাকিস্তান নামে রাষ্ট্রটি হবার পর বাঙালিদের উপর যে শোষণ বঞ্চনা শুরু হয়েছিল, এবং সবথেকে বড় কথা যে আমাদের মাকে মা বলে ডাকার অধিকার কেড়ে নেওয়ার জন্য একটা বৈদেশিক ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, তারই বিরুদ্ধে যে আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন, সেই আন্দোলনের পথ বেয়েই আমাদের স্বাধীনতা। আর এই স্বাধীনতার জন্য এদেশের মানুষকে তিনি ধাপে ধাপে প্রস্তুত করেছিলেন। ৭ই মার্চের ভাষণ 1970 সালের নির্বাচনে যখন আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করে, পাকিস্তানি সামরিক জনতারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সরকার গঠন করতে দেয়নি, বা বাঙালিরা কখনো ক্ষমতা যাবে এটা তারা কখনো মেনে নিতে পারেনি। আর তারই ফলে তারা কিভাবে বাঙালির হাত থেকে ক্ষমতা নেবে সেই চক্রান্তে লিপ্ত। এবং এটা জাতির পিতা জানতেন যে এরা এ ধরনের কিছু একটা করতে পারে, সেজন্য সবসময় তিনি প্রস্তুত ছিলেন। এবং ৬ দফা দেওয়ার পর অতি অল্প সময়ের মধ্যে এই ৬ দফা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। সে কারণেই জাতির পিতাকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে, রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে দিয়ে তাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষের এবং ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আন্দোলন করে, তার ফলে তারা বাধ্য হয়েছিল যে সেই মামলা প্রত্যাহার করতে। এই ৬ দফার ভিত্তিতেই ৭০-এর নির্বাচন, আর যার ফলাফল বাঙালিরাই পেয়েছিল। যখন বারবার টালবাহানা শুরু করে, সেই সময়ই জাতির পিতা এই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন। কারণ নির্বাচন হয়েছিল ডিসেম্বর মাসের ৭ তারিখে, জানুয়ারি মাস চলে যায়, ফেব্রুয়ারি মাস চলে যায়, কিন্তু সরকার গঠন করতে দেয়নি। পার্লামেন্ট ডাকে, আবার তা ইয়াহিয়া খান বন্ধ করে দেয়, কারণ আইয়ুবের পতনের পর ইয়াহিয়া আরেক সামরিক জান্তা ক্ষমতা আসে। তখনই তিনি ঘোষণা দিয়েছে ৭ই মার্চ তিনি ভাষণ দেবেন। আজকে ৭ই মার্চের ভাষণটা খুব গভীরভাবে যদি আমরা দেখি, তার প্রতিটি লাইন হচ্ছে একটি দেশের অতীতের যে বঞ্চনার ইতিহাস, নির্যাতনের ইতিহাস, অবহেলার ইতিহাস, শোষণের ইতিহাস, এবং ন্যায্য দাবি করতে গিয়ে মানুষের জীবনধারী ইতিহাসই তিনি বলে গেছেন কীভাবে দিনের পর দিন এদেশের মানুষ শোষিত বঞ্চিত হয়েছে। এরপরে তিনি এদেশের যে তাৎক্ষণিক সেই সময়কার যে অবস্থাটা বিরাজ করছিল, সেই কথাটাও তিনি বিস্তারিতভাবে বলে যান। এই ভাষণে ভবিষ্যৎ করণীয় কী,
অর্থাৎ এই পাকিস্তানি সামরিক শাসকদের বিরুদ্ধে যে আমাদের সর্বাত্মক যুদ্ধে নামতে হবে, সেই গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেবার সমস্ত নির্দেশনা কিন্তু তিনি সেখানে দিয়ে গেছেন। ঘরে ঘরে দুর্গ করতে বলছেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে বলেছেন, সারা বাংলাদেশের সংগ্রাম পরিষদ গড়তে হুকুম দিয়েছেন। অর্থাৎ একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতির কোনো দিকে তিনি বাদ রাখেননি, তিনি সবই বলেছেন। এবং সব থেকে তার বড় কথাটা হলো যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই স্বাধীনতার সংগ্রাম, এই ডাকটা দিয়েই তিনি আমরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করে বিজয় অর্জন করব সেই নির্দেশনাও তিনি দিয়ে গিয়েছিলেন। আমাদের মুক্তিযুদ্ধে যারা সেই দিন জাতির পিতার এই ভাষণ শোনার পর প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দীর্ঘ 9টি মাস এই ভাষণের এই অংশটুকু বারবার প্রচার করা হয়, যা প্রতিটি মুক্তিযোদ্ধাকে অনুপ্রেরণা জুগিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিটি নির্দেশ এদেশের মানুষ মেনে নিয়েছে। কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পেশাজীবী, রাজনৈতিক নেতা প্রত্যেকে, এমনকি সেই সময় বাঙালি সশস্ত্র বাহিনীতে যারা বাঙালিরা ছিল বা আমাদের পুলিশ, আমাদের তখনকার ইপিআর, প্রতিটি ক্ষেত্রে যারা ছিল তারাও কিন্তু প্রস্তুতি নিয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এটা একটা জনযুদ্ধে রূপান্তর হয় পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে। এভাবে সমগ্র জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করে। হ্যাঁ, আমরা সহযোগিতা পেয়েছি মিত্র শক্তির, কিন্তু এই ভাষণটার ভিতরে প্রতিটি লাইন, এক একটা লাইন যদি আমরা আলাদাভাবে বিশ্লেষণ করি, মনে হচ্ছে এক একটা লাইন এক একটা নির্দেশনা, যে কী কী করণীয়, কী করতে হবে, কী পদক্ষেপ নিতে হবে। আমাদের দুর্ভাগ্য যে জাতির পিতা নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছি, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলছিলেন, গড়ে তুলে বাংলাদেশকে একটা স্বল্পোন্নত দেশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করে যান। এত অল্প সময়ের মধ্যে একটা প্রদেশকে একটা রাষ্ট্রীয় কাঠামোতে দাঁড় করান, একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা তিনি আমাদের দিয়ে যান। সীমিত সম্পদ, বিধ্বস্ত বাংলাদেশ, শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেন। এবং জাতির পিতাকে যখন স্বাধীনতার পর অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনার কী সম্পদ আছে যে আপনি দেশ চালাবেন, তিনি বলেছেন আমার মাটি আছে, মানুষ আছে। এটাই ছিল তার বড় সম্পদ। কারণ এই কথাটা যে তিনি বলতেন, বাস্তবতা হলো এই মুক্তিযুদ্ধ, তিনি যে যুদ্ধের ডাক দিয়েছিলেন, তিনি যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন 7ই মার্চ, সেখানে কিন্তু তিনি এই জনগণের উপরই নির্ভর করেছিলেন। একমাত্র জনশক্তিটাই ছিল তার সব থেকে বড় শক্তি। আর সেই জনতাও বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় এনে দিয়েছিল। যখন এই বিধ্বস্ত বাংলাদেশকে তিনি গড়ে তোলেন এবং বাংলাদেশ যখন অর্থনৈতিক অগ্রযাত্রায় এগিয়ে যেতে থাকে, বাংলাদেশের মানুষের ভিতরে যখন একটা স্বস্তি ফিরে আসে এবং তারা সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে, সেই স্বপ্নটা ভঙ্গ হলো 75-এর 15ই আগস্ট। ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। শুধু তাই না, আমাদের পরিবারের, আমি আর ছোট বোন ছাড়া, রেহানা ছাড়া সবাইকে কেড়ে নিল। এই হত্যাকাণ্ডটা ঘটালো এদেশের মানুষ। কিন্তু কেন? তার কারণ হলো বাঙালির যে বিজয়, এই বিজয় তারা মানতে পারেনি। আর বিজয়ের পরে একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগিয়ে যাবে, বাংলাদেশ যে বিশ্বসভায় একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে দাঁড়াবে, এটাও তারা চায়নি। যে কারণে তারা এই আঘাতটা হেনেছিল। কিন্তু এই হত্যার পর আমরা কি দেখেছি?
ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা, ইতিহাস বিকৃত করা, ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ, এটা বাজানো যাবে না, এটা কেউ শুনতে পারবে না, জানতে পারবে না। যে দেশ তিনি স্বাধীন করে দিয়ে গেছেন সেই দেশের টেলিভিশন, রেডিও এই ভাষণ কখনোই বাজাতে পারত না। কিন্তু আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ আমাদের প্রতিটি সহযোগী সংগঠন নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর এই ৭ই মার্চের ভাষণ তারা বাজাতেন। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখা যাবে যত ভাষণ এ পর্যন্ত হয়েছে, সেই ভাষণ যেদিন দিচ্ছে সেই দিনই তার আবেদন শেষ হয়েছে। কিন্তু আজকে ৭ই মার্চের ভাষণের আমরা 50 বছর পূর্তি করছি। যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, আর ৭ই মার্চের ভাষণ, সেই ভাষণেরও 50 বছর আমরা আজ উৎসব করছি। এই ভাষণের আবেদন এখনো যেন মোছেনি। এখন এই ভাষণ শুনলে সমস্ত শরীর শিহরিত হয়ে ওঠে। এখনো মনে পড়ে সেই দিনগুলির কথা, যুদ্ধের দিনগুলির কথা, যে কীভাবে একটি ভাষণ একটি জাতিকে অনুপ্রেরণা দেয়, ঐক্যবদ্ধ করে এবং যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজয় অর্জন করে। তবে হ্যাঁ, আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই খুঁজেও পায় না। তারা খুঁজে নাও পেতে পারে, কিন্তু হঠাৎ আমরা দেখলাম যে সেই শ্রেণীটা হঠাৎ তারা ৭ই মার্চের ভাষণ এই দিবসটি উদযাপন করতে গেছে। এবং কখন গেল, এবং তারা নাকি এতদিন এই ভাষণের মধ্যে কিছুই খুঁজে পায়নি। ভাষণটা যারা নিষিদ্ধ করেছিল, দেশে নিষিদ্ধ করতে পারে, দেশে তারা বঙ্গবন্ধুকে হত্যার পর নিষিদ্ধ করেছিল, এটা ঠিক। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেশে নিষিদ্ধ করলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু এই ভাষণটি জায়গা করে নিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের দেশের যে নির্বোধরা এই ভাষণের তাৎপর্যই বোঝে নাই বা এই ভাষণকে ছোট করতে চেয়েছিল, অথচ তারা দেখেছে যে একজন ব্রিটিশ সাংবাদিক জ্যাকব এফিল্ড, সে একটি গবেষণা করে, তারা গবেষক কয়েকজন, তারা প্রায় ২৫০০ বছরের এই ভাষণ নিয়ে গবেষণা করে, যেটা ছিল পৃথিবীর যে সমস্ত ভাষণ যেসব দেশ স্বাধীনতা অর্জন করেছে বা যুদ্ধে বিজয় অর্জন করেছে, সামরিক বা অসামরিক যে সমস্ত নেতৃবৃন্দ ভাষণ দিয়েছে, সেই ভাষণগুলি নিয়ে যে গবেষণা হয়, সেই খ্রিস্টপূর্ব 431 সাল থেকে নিয়ে 1987 সাল পর্যন্ত সেই সমস্ত ভাষণগুলি নিয়ে তারা গবেষণা করে। এই গবেষণার মধ্য দিয়ে মাত্র 41টি ভাষণ তারা বেছে নিয়েছিল। সেই ভাষণে স্থান পায় ৭ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই কথাটি, যেটা এদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় অর্জন করার। তা আমাদের দেশের কিছু নির্বোধরা এটা বোঝে নাই, কিন্তু বুঝেছিল আন্তর্জাতিক পরিমণ্ডল। এটাই হলো বাস্তবতা। এরপরেই আমরা আসি যে জাতির পিতার এই ভাষণ ওই বইতে বের হলো। এরপর ইউনেস্কো সেই ভাষণকে তারা স্থান করে দিল, যেটা প্যারিসে বসে। এই ভাষণটি আমরা দেখেছি ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে একটা ঐতিহাসিক ভাষণ হিসেবে এই ভাষণটি স্থান করে নিয়েছে। ইউনেস্কো এখানে অনেক গবেষণা করে, তারা গবেষণা করেই কিন্তু সিদ্ধান্ত নেয়, এবং ইউনেস্কোর সকল সদস্যভুক্ত দেশ
সেই দেশগুলির উপরে ভোট দেয়, সেই ভোটের মাধ্যমেই কিন্তু এটা নিশ্চিত করা হয়। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, সেখানেও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাষণের মর্যাদাটা বুঝলো। জাতিপিতা 7ই মার্চে ভাষণ দেন, আর সেখানে নিউজ উইক জাতিপিতার ছবি দিয়ে তারা কভার পোস্ট করেছিল 71 সালের 4 এপ্রিল। সেখানে তারা লিখেছে পোয়েট অফ পলিটিক্স, এবং ওই সময় প্রায় পৃথিবীর সব দেশের পত্রপত্রিকায় এটা হেডলাইন হয়েছিল, এবং আমাদের দেশেও তাই। যারা এই ভাষণটাকে ছোট করতে চায় বা এই ভাষণটাকে নিয়ে, আমি শুনলাম আমাদের বিএনপির কয়েকজন নেতা, এর মধ্যে কয়েকজন আছে যারা হয়তো একসময় ছাত্রলীগ করেছিল, পরে আবার ছেড়ে চলেও গিয়েছিল, এরকমও কিছু আছে। এবং মানে যাই হোক, তারা নাকি এই ভাষণে স্বাধীনতার কোনো ঘোষণাই পায় নাই। তা আমার মনে হলো একটা কথা, আমি একটু আমার নেতাকর্মীদের এটা বলতে চাই, এটা পাবে না। কারণ পাকিস্তানি হানাদার বাহিনীও পায়নি, তারা অনেক খুঁজেছে। এবং আমার মনে হচ্ছে এরা যেন সেই পাকিস্তানি সামরিক জান্তাদেরই পদলেহনকারী খোসামদি তোষামদির দল। কাজে তারাই যা বোঝে এরা তাই বোঝে, কিন্তু বাঙালি যা বোঝে এরা তা বোঝে না, বাংলাদেশের মানুষ যেটা বোঝে এরা তা বোঝে না। এটাই বোধহয় তাদের ঐতিহ্য। তার কারণ পাকিস্তানি শাসকরা, তাদের একটা পরিকল্পনা ছিল, এবং তারা খুব সাজ সাজ রব নিয়ে সাজোয়া বাহিনী বসেছিল, সেখানে হেলিকপ্টার প্লেন রেডি ছিল যে বঙ্গবন্ধু কি ভাষণটা দেন, এবং তার উপর তারা আক্রমণ করে ওই মাঠে যারা আছে সবাইকেই উপর থেকে বম্বিং করে হত্যা করবে, এই ধরনের একটা প্রস্তুতি নিয়েছিল। এটা পাকিস্তানি যারা এখানে তখন অপারেশন চালাচ্ছিল তাদের লেখা বইতেও কিন্তু এটা প্রকাশ পায়। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু, তিনি তো পোয়েট অফ পলিটিক্স, তিনি আসলে রাজনীতির কবিই ছিলেন। তিনি জানতেন যে মানুষের কাছে কথাটা কি ভাষায় বললে সাধারণ মানুষ কথাটা বুঝে নেবে, কিন্তু শত্রুদের বুঝতে একটু সময় লাগবে। যে কোনো একটা যুদ্ধের রণকৌশলটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এই রণকৌশলের মধ্য দিয়ে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনা, এটাই হচ্ছে সেই যুদ্ধের যিনি নেতৃত্ব দেন তার সবথেকে বড় কৃতিত্ব। আর সেটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন। তার কথাটা বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে নিয়েছিল, এবং তারা প্রতিটি অক্ষর মেনে চলেছিল। আর একজন বোঝেনি, সেটা আমাদের দেশেরই তখন ছাত্রলীগের নেতা, বা সে সবসময় ছাত্রলীগের একসময় সেক্রেটারিও ছিল। এই ভাষণটা যখন 7ই মার্চে জাতির পিতা দেন, আমার সৌভাগ্য ছিল আমি, রেহানা আর জেলিয়া, আমরা সেই মিটিংয়ে আমাদের সবাই ছিলাম। আমরা অবশ্য পিছনে মানে ঠিক মঞ্চের পাশে আমরা ছিলাম। তো ভাষণটা দিয়ে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব চলে আসলেন, আমরাও গাড়ি নিয়ে রওনা হলাম। রাস্তায় রাস্তায় মানুষ যার যাচ্ছে, সে লাঠি বোঝা সব কিছু, বাঁশের লাঠি সব কিছু নিয়েই কিন্তু মানুষ সেদিন এসেছিল। তারা খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, স্লোগান দিতে দিতে তারা যাচ্ছে। আমার গাড়ি থেকে আমার গাড়ি থামালো, এটা ফুলা রোডে। আমরা নামতে বাধ্য হলাম, তাদের সঙ্গে স্লোগান ধরলাম, তারপর ঘরে ফিরলাম। আর ঘরে ফিরে দেখি তখন আমাদের কয়েকজন ছাত্র নেতা, বা যারা কেবল ছাত্র নেতা থেকে চলে গেছে, সেখানে উপস্থিত। এবং সেখানে
এখানে গতকালকেও নাম বলছে, আজকে একটু নাম বলতেই হয়। সিরাজুল আলম খান তখন বলছেন, লিডার আপনি কি বললেন, সব মানুষ হতাশ হয়ে চলে যাচ্ছে। যেহেতু আমরা সেই মিছিল করে তার আবার মিটিং থেকে এসে মিছিল করে সে মানুষের সেই উত্তেজনা, মানুষের সেই খুশি, মানুষের সেই মানে একটা মানে তারা যা চাচ্ছিল সেটা পেয়ে গেছে, সেই যে তাদের একটা উদ্দীপনাটা আমরা পেলাম, সেটা তো আমরা নিজেরা স্বচক্ষে দেখে এসেছি। আর তখনই যখন এই কথা শুনি, সেখানে আমাদের আব্দুর রাজ্জাক সাহেব, সিরাজুল খান থেকে শুরু করে তোমার অনেকেই ছিল, ঠিক তখনই আমি বাড়িতে ঢুকেছি, দোতলার ওই লবটার মধ্যে ঢুকেছি। সেই সময় শুনে এই কথা বলছে, বলার সাথে সাথে আমি বললাম, আপনারা এরকম মিথ্যা কথা বলছেন কেন? আমি তাকে নিজেই ধরলাম যে আপনি এত মিথ্যা কথা বলেন কেন? আপনারা তো মাঠ থেকে অনেক আগেই চলে আসছে, আপনারা মাঠের অবস্থা তাহলে জানেন না। মানুষ তো খুশিতে লাফাতে লাফাতে যাচ্ছে যে তারা যুদ্ধ করবে, তারা প্রস্তুতি নেবে, তারা তৈরি হয়ে যাচ্ছে। তারা আমার গাড়ি থামিয়ে আমাকে নিয়ে পর্যন্ত আমরা একসাথে স্লোগান দিয়েছি এবং তারা পেয়েছি, তারা তাদের এই কথাটি আমরা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, এই কথা বলছে। আর আপনারা বলেন এই কথা উদ্দেশ্যটা কি? আমি সোজা আব্বাকে বললাম যে আব্বা ওনাদের কথা বিশ্বাস করেন না, মানুষ খইয়ের মতো ফুটছে। এখন অবশ্য খই কীভাবে অনেকে জানেই না। তপ্ত বালুতে যখন খইয়ের ধানটা দেওয়া হয় তখন খই যেমন চিটচিট করে ফুটে মানে আসে, ঠিক সেই রকম মানুষ যেন খুশিতে টকবক হয়ে ফুটতে ফুটতে তৈরি হয়ে তারা ছুটে যাচ্ছে যার যার এলাকায়, যে তাদেরকে প্রস্তুতি নিয়ে এখনই নামতে হবে যুদ্ধে। আর সেখানে কিন্তু এরা এই কথা বলল। তা আজকে বিএনপির কয়েকজন নেতার বক্তব্য আর ওই দিনের ওই কথা শুনে আমার শুধু মনে হচ্ছে এরা আসলে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কোনো দালালি নিয়েই ছিল। সেদিন যে কথাটা বলেছে, আর এরা এখনো সে দালালি ভুলতে পারেনি, এখনো তারা তাদের এই তোষামদি চাটুকারিতা ভুলতে পারে নাই। সেই জন্য তারা এখনই কিন্তু খোঁজে যে এই ভাষণে কোনো স্বাধীনতার নাকি কোনো মেসেজই পায়নি, অথচ যারা সেই দিন প্রস্তুতি নিয়েছে, তৈরি হয়েছে, তারা কিন্তু ঠিকই বুঝেছে, বাংলার মানুষ বুঝেছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিয়েছে। হ্যাঁ, বিএনপি নেবে না, এটা কারণ আছে। আমি একটা কারণ বলতে চাই। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা করে। জাতির পিতা বলেছিলেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি নাও, এবং রাস্তাঘাট যা কিছু আছে সব বন্ধ করে দাও। সেই দিন যারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল, এবং এই চিটাগাঙে, চট্টগ্রামে যারা রাস্তায়, সারা বাংলাদেশেই ব্যারিকেড দিচ্ছিল, ঢাকা শহরে ওটা, কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করবে, এটা সবাই জানতো। তো সেই দিন যারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল, বিশেষ করে চট্টগ্রামে যারা ব্যারিকেড দিচ্ছিল 25শে মার্চ, তাদের উপরে যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন। পাকিস্তানি সেনাবাহিনীর একজন সদস্য অফিসার হিসেবে এই বাঙালি যারা সংগ্রাম পরিষদ গড়েছিল জাতির পিতার নির্দেশে, যারা সেদিন রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল, তাদেরকে এই জিয়াউর রহমান গুলি করে হত্যা করে অনেককেই। ওই চট্টগ্রামে যারা মুক্তিযোদ্ধা, অনেকের কাছে জিজ্ঞেস করলে তথ্য পাওয়া যাবে, দেশেও আছে বিদেশেও অনেকে আছে। শুধু তাই না, জিয়াউর রহমান 25-26 দুই দিনই এই হত্যাকাণ্ড চালায়। 27 তারিখে সে যাচ্ছিল সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে, সেই অস্ত্র যাতে সোয়াত জাহাজ থেকে না নামায় সেখানে কিন্তু আমাদের যারা সংগ্রাম পরিষদে তারা বাধা দিয়েছিল, ছাত্ররা, সাধারণ জনগণ বাধা দিয়েছিল, এবং সেখানেই জিয়াউর রহমানকে তারা আটকায়। জিয়াউর রহমানকে আটকেছিল যে সোয়াত জাহাজ থেকে যেন সে অস্ত্র নামাতে না পারে। এটা ঠিক 26 তারিখ রাতের কথা, এবং সে 27 তারিখে সে তাদের হাতেই ছিল। যারা পাকিস্তানি হানাদার বাহিনী জনগণের উপর গণহত্যা শুরু করেছে, গণহত্যা শুরু করার পর জাহাজের অস্ত্র নামাতে যাচ্ছে, তার হাতের, এবং যে জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে নিজের অবৈধভাবে ক্ষমতা দখলকারী হিসেবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে সেই ক্ষমতায় বসে, অবৈধ ক্ষমতায় বসে দল গঠন করেছে, সেই দলের নেতারা 7ই মার্চের ভাষণের ভাষা বুঝবে না,
মর্ম বুঝবে না, এটা তো খুব স্বাভাবিক। এতে অবাক হওয়ার কিছু নেই, আর এদের নিয়ে আলোচনা করারও কিছু নেই। ধরে নিতে হবে যে এরা এখনো সেই পুরনো প্রভুদের ভুলতে পারেনি, তাদের পালিত সারমেয় দল হিসেবেই তারা আছে, এটা হলো বাস্তবতা। কাজেই তাদের কিছু বুঝবে না। 26 তারিখ দুপুর থেকে আওয়ামী লীগ নেতা হান্নান সাহেব জাতির পিতার যে ঘোষণা, 25শে মার্চ যখনই পাকিস্তানিরা আক্রমণ শুরু করলো, কারণ এখানে একটা গরিলা যুদ্ধ আমরা করতে যাচ্ছি, সেখানে কে আক্রমণকারী আর কে আক্রান্ত এটা অনেক বড় একটা বিষয়। পাকিস্তানিরা যে আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে, তার জন্য কিন্তু সব রকম প্রস্তুতি এবং সব নির্দেশনা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের আওয়ামী লীগের সব নেতাদের দিয়ে দিয়েছিলেন। কোথায় যেতে হবে, কী করতে হবে, কোথা থেকে অস্ত্র আসবে, কীভাবে সব ট্রেনিং হবে, সমস্ত ব্যবস্থায় তিনি করে দিয়েছিলেন এবং সেই নির্দেশনাও তিনি দিয়ে গিয়েছিলেন এবং সেভাবে সবাইকে কিন্তু চলে যেতে বলেছিলেন। কিন্তু তিনি ছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তার কারণ যে এককভাবে স্বাধীনতার যদি ঘোষণা দেয়, সেই ঘোষণা অনেক সময় ব্যর্থ হয়। এটা অনেক দেশে এটা হয়েছে, অতীত ইতিহাস আছে। কাজে আমাদের এই সংগ্রামটা যেন কোনো মতে ব্যর্থ না হয়, আমাদের স্বাধীনতা যেন অর্জিত হয়, সেটাই ছিল তার একমাত্র লক্ষ্য। সেই জন্য নিজের জীবনের যত ঝুঁকি দেওয়া হোক তিনি নিয়েছিলেন। যে মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালালো, সঙ্গে সঙ্গে তার সেই ঘোষণা পিলখানায় ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে, মগবাজার যে আমাদের ওয়্যারলেস স্টেশন, সেখানে সমগ্র বাংলাদেশে এটা প্রচার করা হয় এবং রেডিও, টেলিগ্রাম, টেলিপ্রিন্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এবং আমাদের যারা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সমগ্র বাংলাদেশে ছিল, পুলিশ স্টেশন থেকে, তারা থানা থেকে কিন্তু এই তথ্যটা সাথে সাথে সংগ্রাম পরিষদের নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং তারা সেটা ওই টেলিগ্রাম অথবা এটা নিয়ে লিফলেট, প্যাম্পলেট তৈরি করা এবং মাইকিং করা অথবা চোঙ্গা ফুঁকে ফুঁকে সমগ্র বাংলাদেশের প্রচারটা করে দেয় যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। 26 তারিখ থেকে স্বাধীন বাংলা অর্থাৎ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচার আমাদের আওয়ামী লীগের নেতারা একের পর এক নিতে থাকে এবং চট্টগ্রামে আমাদের আখতারুজ্জামান বাবু ভাইয়ের বাসাটাই ছিল সে একটা স্টেশন হিসেবে, সেখানেই সবাই মিলিত হতো এবং সেখান থেকে সমস্ত প্রস্তুত নিয়ে তারা চলে যেত। এবং সেই সময় জহুর আহমদ চৌধুরী সাহেব তিনি বললেন যে আমরা তো ঘোষণা দিয়েই যাচ্ছি, একজন সেনাবাহিনীর কাউকে নিয়ে আসো, তাহলে তো যুদ্ধ যুদ্ধ মনে হবে। মেজর রফিক সেখানে অ্যাম্বুশ করে বসেছিলেন। প্রথম মেজর রফিককে বলা হয় যে আপনি আসেন, ঘোষণাটা একবার দিয়ে যান। তো মেজর রফিক বলছে আমি এখানে অ্যাম্বুশ করে বসে আছি, আমি যদি এখান থেকে সরি তো পাকিস্তানিরা এই জায়গাটা দখল করে নেবে। তখন জিয়াউর রহমান যেহেতু জনগণের কাছে ধরা ছিল, তখন তাকেই ধরে নিয়ে আসা হয় এবং তাকে দিয়েই ঘোষণাটা পাঠ করতে বলা হয়। সেইভাবেই তাকে ঘোষক বলে তারা প্রচার চালায়। আর সে যে 25শে মার্চ রাত্রে, 26শে মার্চ রাত্রে সে যে মানুষ হত্যা করেছে, সে কথাটা সবাই ভুলে যায়। কারণ সে তো আগাগোড়াই পাকিস্তানের দালালি করে আসছে, তার জন্মই তো ওখানেই, তার লেখাপড়া পাকিস্তানে, সে কবে বাংলাদেশের হলো, চাকরির সূত্রে এখানে এসেছিল, সেই সূত্রে বিবাহ করে তা পরবর্তীতে থেকে যায়। এই তো বাস্তবতা। তারপরেও যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে সকলকেই কিন্তু সম্মান দেওয়া হয়েছে, কিন্তু এদের চরিত্র তো বদলায়নি, ঠিকই বেঈমানি মুনাফিকি করেছে। এবং একটা মেজর ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবই তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করেছিল, আর সেই এই হত্যাকাণ্ডের মূল হোতা ছিল এবং ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। যারা 15ই আগস্টের হত্যার সাথে জড়িত, 21শে আগস্টে গ্রেনেড হামলা করে, যারা এদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য ক্ষমতা নিয়ে দেশের
মেধাবী ছাত্রদের অস্ত্র তুলে দেয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, যারা এই দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায়, তাদের তৈরি করা রাজনৈতিক দলের কাছ থেকে বাংলাদেশের মানুষ কি আশা করে? আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মাত্র 12 বছরের মধ্যে আমরা বাংলাদেশকে জাতির পিতার যে স্বপ্ন ছিল মধ্য আয়ের দেশ, উন্নয়নশীল দেশ, আমরা সেই উন্নয়নশীল দেশে উন্নীত করতে পেরেছি। এটা বোধহয় তাদের একটুও পছন্দ না, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফল হোক, বাংলাদেশের স্বাধীনতা সফল হোক, বাংলাদেশের মানুষ পেট ভরে ভাত খাবে, সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, বাংলাদেশের মানুষ উন্নত হবে, এটা তো তাদের পছন্দ না। তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু, হাজার হাজার কোটি টাকা বানিয়েছে এবং মানে বিলাস ব্যসনে জীবন ভাসিয়েছে। কাজে তারা এদেশের মানুষের কষ্ট দুঃখ বুঝবে কিভাবে? ইতিহাসকে তারা বিকৃতি করেছে তাদের স্বার্থে। তা আমি আমার নেতাকর্মীদের বলবো যে ওরা কি বলল এটা নিয়ে আমাদের কথা বলার দরকার নেই, বা ওটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। আমরা জনগণের পাশে আছি আর জনগণের জন্য আমরা কাজ করি। এই করোনা ভাইরাসের সময় কত কথাই তো তারা বলেছে, এমনকি টিকা নিয়েও তো কত কটূক্তি করেছে, কিন্তু সেই টিকা তো তাদের নিতে হলো। আমি সরকারে আছি, পয়সা দিয়ে টিকা কিনে বিনা পয়সায় দিচ্ছি, আর সেই বিনা পয়সার টিকা তো নিয়েছে, নেয়নি বিএনপি নেতারা, সবাই নিয়েছে। কিন্তু তার আগে তাদের কথাগুলি কি ছিল? তো ওরা ওভাবে বলবে, কাজে এটা নিয়ে আমার মনে আমরা আলোচনা করে আমাদের সময় নষ্ট না করে আমি এটুকুই বলবো যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন দক্ষ রণকৌশলী ছিলেন। যিনি এদেশের স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করে বাঙালিকে বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তার যে স্বপ্ন ছিল বাংলাদেশ দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, সেই পদক্ষেপ তিনি নিয়েছিলেন। এবং তিনি যদি বেঁচে থাকতেন, স্বাধীনতার 10 বছরের মধ্যে সারা বিশ্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে মর্যাদা পেত, 10 বছরও লাগতো না। তিনি তো মাত্র 5 বছর সময় চেয়েছিলেন, কিন্তু তাকে হত্যা করে বাংলাদেশের মানুষকে আবার শোষণ বঞ্চনার শিকার হতে হয়েছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকার আসার পরেই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন শুরু হয়। তারপর মাঝখানে 8টি বছর নষ্ট হয়েছে। দ্বিতীয়বার সরকার এসে আমরা এই একটানা ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি বলে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা মর্যাদাপূর্ণ দেশ। সারা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে, যেভাবে 71 মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বিজয়ী জাতি হিসেবে জাতি মর্যাদা পেয়েছিল, সেই মর্যাদাই আমরা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে, জনগণের পাশে আমরা আছি, আর জনগণের কল্যাণ করাই আমাদের লক্ষ্য। মুজিব বর্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের একটা ঠিকানা হবে, এবং আমরা সেই পদক্ষেপ নিচ্ছি এবং সেটাও আমরা বাস্তবায়ন করছি। আজকে করোনাকালীন সময়েও আমরা মানুষ যাতে কষ্ট না পায়, আমাদের প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে সরকারি অসরকারি যারা আছে, আমাদের সামরিক অসামরিক সবাই আপ্রাণ চেষ্টা করেছে, কাজ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। সেজন্য করোনাকালীন সময় মানুষের কষ্ট লাঘব করতে আমরা সক্ষম হয়েছি। আর আজকে আমরা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। স্বাস্থ্য সুরক্ষা মানুষকে মেনে চলতে হবে, এবং সেটা আমরা সবসময় আহ্বান জানাচ্ছি। এবং এই বাংলাদেশ জাতির পিতার যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন করেছিলেন, আমরা সেই আকাঙ্ক্ষা পূরণ করব, এটাই আমাদের লক্ষ্য। সেই বিজয়কে আমরা অর্থবহ করব। যে বিজয়ের পতাকা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন, তা সমুন্নত রেখেই বাংলাদেশ এগিয়ে যাবে মর্যাদাশীল দেশ হিসেবে, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে উঠবে। 7ই মার্চের ভাষণ আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মুষ্টিমেয় কয়েকজন কি বলল না বলল
ওটা আমাদের দেখার দরকার নেই। ওরা বলতে থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি জনগণের সাথে, জনগণের কল্যাণে, জনগণের উন্নয়নে, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে। এই কথা বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই সবার সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।